বলে ধপধপ পা ফেলে তাহিয়া নিচে নামলো। মেহরিন হতাশার শ্বাস ছাড়ল। মেয়েটা অভিমান করে বসেছে, কিভাবে সামলাবে ভাবতে ভাবতে সেও পেছন পেছন নামছে। তুই যাবি না ঋতু? ঋতু বিরক্তিতে চ করে মাথা নাড়িয়ে বলল, না, এত মানুষের ভিড়ে আমার একদম ভালো লাগে না। তুই তো জানিসই ফারহা, আমার একসাথে বেশি লোক ভালো লাগে না। ফারা চোখ পিট করে তাকিয়ে বলল, তার মানে আমাদের উপস্থিতিতেও তুই বিরক্ত? হুম, তোদের সাথে তো আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে গাধি, তাই তোদের সাথে ভালোই লাগে। ফারা মুচকি হেসে সেও দুহাতে জড়িয়ে ধরে তাকে। মেয়েটা যাদের সাথে সে মিশে তাদের কাছে ভীষণ সফট প্রকৃতির। ফারা তাকে ছেড়ে দিয়ে ঋতু ড্রেসিং টেবিলের সামনে যায় চুল আঁচড়াতে। হঠাৎ টেবিলের উপর একটি ছেলের ছবি দেখে কপাল কুঁচকে তা হাতে নেয়। তা দেখতে দেখতে ঋতুর সামনে এসে দাঁড়ায়। এটা কে রে? ঋতু এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রায়হান। ফারা ঝট করে তাকিয়ে বলে, তুই না ওর সাথে ব্রেকআপ করে ফেলেছিলিস? তবে ওর ছবি তোর কাছে কি করছে? ঋতু ছবিটা ছো মেরে নিজের হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখে। হঠাৎ বিড়বিড়িয়ে বলে, কিছু মানুষ আমাদের মনে থাকে, তবে ভাগ্যে না। ঋতুর কথায় অবাক চোখে তাকায় ফারা। মোবাইলে যতদূর ওদের টেক্সট মেসেজ হয়েছে তাতে তো ঋতুর কথা অনুযায়ী সে রায়হানকে এক প্রকার ঘৃণা করত, কিন্তু এখন মনে হচ্ছে উল্টো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, রায়হানকে এখনো তুই ভালোবাসিস? ঋতু চুপসে যায়, তবে চোখ মুখে কাঠিন্য এখন স্পষ্ট। ফারা উত্তর না পেয়ে নীরবতাকে সম্মতি ভেবে এগিয়ে এসে ঋতুর সামনে বসে। তাহলে তুই বিয়েতে মত দিয়েছিস কেন? ঋতু তপ্ত শ্বাস ফেলে বলল, সে আমার সেলফ রেসপেক্টে আঘাত করেছে, অ্যান্ড ইউ নো, আমার কাছে আবেগের চেয়ে সেলফ রেসপেক্ট বড়, তাই ছেড়ে দিয়েছি। ফারা চুপচাপ তার কথা শুনে শান্ত গলায় বলল, ভালোবাসায় ইগো দেখালে চলে না ঋতু। স্যাক্রিফাইস করলেই পূর্ণতা মেলে। ঋতু চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এটা আমার ইগো না ব্রো, আমার সেলফ রেসপেক্ট এতটাই হাই যে কেউ আমাকে ইগনোর করলে তার দিকে ফিরে তাকানোর ইচ্ছেও আমার মরে যায়। হোক সে আমার কলিজার টুকরা, আর সে আমাকে ইগনোর করেছে। এখন দেখবে ঋতু কি চিনিস। একদিন তুই বুঝবি ঋতু, তোর এইসব কাজের জন্য একদিন ভীষণ পস্তাবি। সময় থাকতে আমার কথা কানে নি। আমি তোর খারাপ চাই না আর, আমি তোর ভালো চাই। ও ফিয়ার, বন্ধ কর, আবার শুরু করলি। ফারা হতাশ হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এতদিন ধরে চেষ্টা করেও সে পারেনি ঋতুকে বোঝাতে। তার চিন্তাধারা, আচার আচরণ সবই ভুল জায়গায় গড়াচ্ছে। বারবার বোঝানোর চেষ্টা করেও আজও ঋতুকে বোঝাতে পারেনি যে এই আচরণগুলো একদিন তাকে ভীষণ আফসোসে জর্জরিত করবে। মেয়েটা অদ্ভুত জটিল। সে কেবল তাদের সঙ্গে ভালো ব্যবহার করে যাদের সাথে সে কমফোর্ট ফিল করে, যাদের উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী বা সুবিধাজনক মনে হয়। বাকিরা তাদের যেন মানুষই মনে করে না। অবহেলা, রূঢ়তা আর এক ধরনের শ্রেষ্ঠত্ববোধ, সব মিলিয়ে তার আচরণ এমন যে মনে হয় সম্পর্ক তার কাছে কিছু নয়, নিজেকে বড় প্রমাণ করাটাই যেন বেশি জরুরি। এটা কি শুধু ইগো নাকি অহংকারও? একে একে সকলেই বেরিয়ে পড়েছে। এক গাড়ি ইতিমধ্যেই চলে গেছে, আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে। তাতে তালহার মামি, মা আর চাচি উঠে বসেছে। মেহেরিন ও তাহিয়ার অপেক্ষায় বসে আছে সকলেই। তারা এলেই সবাই রওনা দিবে। মেয়ে দুটো আসছে না কেন, একটু দেখ তো আব্বু। মায়ের কথায় তালহা মোবাইল পকেটে রেখে হাত ঘড়িটা ঠিক করতে করতে বাড়ির দিকে এগোয়। দরজার সামনে আসতেই চোখে পড়ে মেহেরিনকে। হালকা পিঙ্ক কালারের গাউন পরেছে, সঙ্গে হিজাব। তাকে দেখতে হালকা মুচকি হেসে এগিয়ে যায়। জুতো পরছে মেয়েটা। আশেপাশে একবার তাকায়, কেউ নেই। তাহিয়া হয়তো উপরে। সেই সুযোগে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ে। মেহরিনের হাত থামাতেই তার নজরে আসে তালহা। ফর্মাল গেটআপে তার সামনে হাঁটু মুড়ে বসে আছে। চোখাচোখি হতে মেহরিন মুচকি হেসে ওঠে, তবে পর মুহূর্তে হক চকিয়ে যায় তালহাকে নিজের পায়ে হাত দিতে দেখে। আজ একদিনেই দুবার পায়ে হাত দিয়েছে লোকটা। দ্রুত পা সরাতে গেলে মেহরিনের পায়ের গোড়ালির আরেকটু উপরে চেপে ধরে থামিয়ে দেয় সে। সাথে সাথে সে থেমে যায়। অতঃপর তালহার দিকে তাকাতেই সে চোখ দিয়ে ইশারা করে পা না নাড়াতে। তালহা আস্তে ধীরে হাতটা নামায় নিচে।
সময়টুকু তালহার স্পর্শে মেহরিন দাঁত খিচে দাঁড়িয়ে। তালহা মেহরিনের জুতোর ফিতা লাগাতে শুরু করে। একটা লাগিয়ে আরেকটা হাত দিতে গিয়ে হালকা সুরসুরি দিতে মেহরিন নড়ে ওঠে। তালহা মৃদু হেসে ওঠে, তারপর সেটাও লাগিয়ে দেয়। মেহরিন চুপচাপ তালহার দিকে চোখ রাখে, তাকে দেখতে ব্যস্ত। দুজনেই নিজেদের কাজে ডুবে, চারপাশের কোনো হুঁশ নেই। হঠাৎ তাহিয়ার কণ্ঠে তালহা উঠে দাঁড়ায়। দুজনেই সিঁড়ির দিকে তাকায়। হন্তদন্ত পায়ে নামছে তাহিয়া। মেন দরজার দিকে তাকিয়ে জোরে বলছে, ওফ ভাইয়া, তুমিই লাগিয়ে দিচ্ছ। আসলে মেহেরিনের কোমরে একটু ব্যথা, নিচু হতে পারে না, আমি সাহায্য করতাম। তার কথায় তালহা কপাল কুঁচকে তাকায়। মেরিনের অবাক চোখ, তার কোথায় কোমরে ব্যথা? দুজনের অবাক দৃষ্টি দেখে তাহিয়া কড়া চোখে পেছনে ইশারা করে। সেদিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, আরে মামুনি, তুমি এখানে বের হওনি? তালহা জল শক্ত হয়ে আসে। চুলে হাত দিয়ে ঠিক করার ভঙ্গিতে পেছনে ফিরে তাকায়। দেখে ছোট মামি তাদের দিকে চেয়ে আছে। মুহূর্তেই মেজাজ গরম হয়ে যায়। নিজের ওপর রাগ হচ্ছে। সে কি করছে নিজেও বুঝছে না। হুটহাট এসব কি করে বসছে? এভাবে যে বাস খাবে তা কি ভুলে যাচ্ছে? ছোট মামি এগিয়ে এসে বললেন, তোদের দেরি হচ্ছে দেখে নিতে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আয় তাড়াতাড়ি। বলেই ধপধপ পা ফেলে বেরিয়ে যায়। বাকিরাও পেছন পেছন বের হয়, গাড়িতে উঠে বসে। তবে ছোট মামির চোখে সন্দেহ থেকেই যায়। পুরো রাস্তা সে তালহা আর মেহরিনের দিকে তাকিয়েছিল। মেডিকেল পৌঁছে সবাই একে একে তাহসানের সাথে টুকটাক কথা বলে নেয়। কালকে সকালে সিট কেটে বাড়ি নিয়ে যেতে পারবে। তালহার আসতেই তার বড় মামা মামিকে বাড়ি পাঠিয়ে দেয়। খেয়ে ফ্রেশ হয়ে আবার আসবেন তারা। তালহা তাদের রেখেই চাচাদের সঙ্গে অফিসে চলে যায়। দুদিন ধরে অফিসে ঠিকমতো সময় দিচ্ছে না, কাজ জমেছে অনেক। এদিকে তাহিয়া মেহরিন দাঁড়িয়ে আছে তাহসানের কেবিনের বারান্দায়। মেহরিন তাহিয়ার সাথে কথা বলার চেষ্টায়, তবে তাহিয়া কথা বলবেই না জিদে। এদিকে তাহসান বারবার ঘাড় ঘুরিয়ে মেহরিনকে দেখছে। বেড থেকে বারান্দায় দাঁড়িয়ে থাকা মেহরিনকে স্পষ্ট দেখছে। হঠাৎ ভেতর থেকে দীর্ঘশ্বাস একটা বেরিয়ে আসে তার। মেহরিন একের পর এক কথা বলছে আর তাহসান তা মনোযোগ সহকারে দেখছে। কেবিনের একপাশে পাতানো সোফাতে বসে আছে তালহার দাদি নানি। তিতলি বেগম তাহসানের কাছে বসেছিল এতক্ষণ। হঠাৎ তালহার ছোট মামি তাকে বাইরে ডেকে নেয়। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে দুজনে। কি হয়েছে বলবি তো? আপা, আমার কিন্তু এই মেহেরিনকে সুবিধার মনে হচ্ছে না। ছোট ভাইয়ের বউয়ের কথায় তিতলি বেগম কপাল কুঁচকে বললেন, কি বলছিস? মেয়েটা যথেষ্ট ভালো, ভদ্র, মন মানসিকতা ভালো। তা ভালোই, তবে আমার ঠিক লাগছে না। কিন্তু কেন? কি হয়েছে মেহেরিন? তালহা জোয়ান বিয়ের বয়সী ছেলে, তার সাথে এই মেয়ের বেশি মেলামেশা হচ্ছে না। তিতলি বেগম ছেলের নামে এমন শুনতেই রাগ চেহারায় ভর করে। তুই কি বলতে চাস? আমার ছেলে কেমন আমি ভালো করেই জানি। সে তার সীমা জানে। আজে বাজে কথা আমার ছেলের নামে বলবি না। আরে আপা, উত্তেজিত হচ্ছ কেন? আমি খারাপ কিছু বলছি না, ভালোর জন্যই বলছি। একটু চোখে রেখো, এখনের যুগ ভালো না। তিতলি বেগম কথা এড়িয়ে চুপচাপ চলে আসেন। তার ছেলের প্রতি তার অটুট বিশ্বাস আছে। এসব শুনতে বিরক্ত তিনি। তার উপর এতদিন ধরে সে থাকতে সে দেখতে পায়নি মেহরিন কেমন, তাই এসব কানে নিলেন না। হসপিটাল থেকে সকলে ফিরেছে সন্ধ্যার দিকে। বাড়ির বড়রা এখন রান্নাঘরে টুকটাক কাজ সামলাতে ব্যস্ত, আর বাকি সব বিচ্ছুরা খেলাধুলায় মেতে আছে। দোতলা পুরোটা তাদের দখলে। চেঁচামেচি হাসাহাসি শব্দ পুরোটা জুড়েই। 2 দিন ধরে তালহা তাহিয়াদের পড়ার দিকে নজরই দিচ্ছে না, আর সেই সুযোগ পেয়ে দুটো যেন আকাশে উঠছে। পড়ার টেবিলের আশেপাশেও ঘেরছে না একটাও, যেন ভুলেই বসেছে কয়েকদিন পর যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা। দোতলায় তাহিয়াদের ঘরের মাঝেই রাখা হয়েছে ক্যারাম বোর্ড। চারদিকে 4 জন, তাহিয়া, মেহরিন, রাফা, ফারিহা বসেছে। আর বেচারা গরিব মেহেদি বোর্ডের চারপাশে ঘুরঘুর করে মরছে। তাকে খেলতেই নিচ্ছে না কেউ। এক একজনের কাছে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করছে একটা যেন মারতে দেয়। আপু দাও একটা মারি, দেখো আমি তোমাকে ওই সাদা গুটিটা ঢুকিয়ে দেব। মেহেদির কথা শুনে তাহিয়া গরম চোখে তাকিয়ে ধমক দিল। তোকে একটু আগেও একটা মারতে দিয়েছি।
আর ইজি গুটিটা উল্টো নষ্ট করে দিয়েছিস। যা সর। বোনের ধমকে চুপসে গিয়ে এবার রাফাতের কাছে গেল, তবে তারাও রিজেক্ট করে দিল। শেষমেশ আশা নিয়ে সে মেহরিনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। ও মেহু আপু, প্রমিস তোমাকে ওই রেড ঢুকিয়ে দেব, একটা মারি না। মেহেরিন অসহায় চোখে তাকালো মেহেদির দিকে। ছেলেটা ঠোঁট উল্টে আবদার করে বসে আছে। সে নিজেই তো এখনো একটা গুটিও তুলতে পারেনি, আবার তাকে দিবে? ক্যারাম তো খেলতেই পারে না সে। তাহিয়ারা যাই টুকটাক শিখিয়েছে তাই হিসেবে স্টিকটা ধরতে পারছে, আর অন্যদিকে তাহিয়া রাফারা তারাই যেন সব গুটি তুলে নিচ্ছে ওড়াধরা। কিছু একটা ভেবে সে সরে জায়গা করে দিল মেহেদিকে। যদি সত্যি একটা ঢুকিয়ে দিতে পারি তবে তারই লাভ। মেহেদি তো খুশিতে দুম করে বসে পড়ল। মেহরিনের পালা আসতেই স্টিক হাতে নিয়ে এমন ভাব নিল যেন জাতীয় টুর্নামেন্ট খেলতে নেমেছে সে। প্রায় মিনিট খানেক তাকিয়ে তাকিয়ে নিখুঁতভাবে লক্ষ্য ঠিক করলো সে। মেহরিন তার আত্মবিশ্বাস দেখে তো নিশ্চিত এবার বোধহয় পারবেই, তাই খুশি খুশি মুখ নিয়ে অপেক্ষায়। এদিকে এত সময় নিতে দেখে তাহিয়ারা চেঁচামেচি শুরু করে দিয়েছে, তবে সেসব মেহেদি কিছুই শুনল না। সে নিজের মতো করেই নিঃশ্বাস নিয়ে শট মারল। মুহূর্তে স্টিকটা ঢুকে গেল ঝড়ের গতিতে। সবাই আগ্রহ চোখে তাকিয়ে এই বুঝি ঢুকিয়ে ফেলল। তবে সকলের ভাবনায় জল ঢেলে কাঙ্ক্ষিত গুটিতে স্টিক তো লাগিয়েছে, সাথে পাশে থাকা আরও কয়েকটা গুটিতে লাগিয়ে 3-4টে গুটি একসাথে উড়িয়ে দিল। মুহূর্তেই সবাই ক্ষেপে উঠে একসাথে ধমকাতে লাগলো তাকে। মেহেদিকে এক প্রকার তাড়িয়ে সরিয়ে দিল বোর্ড থেকে। থতমত খেয়ে মেহেদি মেহরিনের দিকে আমতা আমতা করে তাকায়। দেখে মেহরিনের মুখটা আরও অসহায় হয়ে গেছে। খেলা চলতে থাকলো, কিন্তু মেহরিন টুকটাক গুটিতে স্টিক লাগানো ছাড়া কিছুই করতে পারছে না। তা দেখে মেহেদি আর মেহরিন চোখে চোখে বেশ কয়েকবার তাকালো। দুজনের মনের ভাষা যেন এমন, এভাবে আর বসে থাকা যায় না। এর মাঝে হঠাৎ মেহেদি দুষ্ট হাসি দিয়ে একটা ইশারা করলো। মেহরিনও তার ইশারা বুঝে সমান হাসিতে মাথা নেড়ে রাজি। পর মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই দুজনে মিলে পুরো বোর্ডের সব গুটি সেকেন্ডের মধ্যে এলোমেলো করে দৌড়। তাহিয়া, রাফা, ফারিহা কয়েক সেকেন্ড বোর্ড চারপাশ দেখতে লাগে। কাহিনী কি বুঝতেই চিৎকারে ফেটে পড়ল। মেহুর বাচ্চা, মেহেদি দাঁড়া। তবে তাদের বাইকে মেহেদি আর মেহরিন প্রাণপণে দৌড়াচ্ছে, পেছনে 3 জনের ভয়ঙ্কর তাড়া। মুহূর্তে পুরো বাড়িটায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সিঁড়ির ওপরে, নিচে, বারান্দা, ড্রয়িং রুম, সব জায়গায় শুধু ধাপ ধাপ পায়ের শব্দ, চিল্লাফাল্লা আর হাসাহাসি। সোফায় ঋতু, ফারহা, স্নেহা আর ফায়জারা বসে টিভি দেখছিল, সাথে গল্প করছিল। তবে তাদের এই শান্ত পরিবেশে হঠাৎ এমন তাণ্ডব দেখে ঋতু কয়েকবার রাগে হুঁশিয়ার করল। চুপ, বন্ধ কর, উপরে গিয়ে যা খুশি কর না। কিন্তু কে শুনে তার কথা? দৌড়ঝাঁপ থামানোর তো প্রশ্নই নেই। রাগে বিরক্ত হয়ে শেষমেশ ঋতু নিজেই উঠে ঘরে চলে গেল। এদিকে আবার হঠাৎ কলিং বেলও বেজে উঠল, তাতেও তাদের থামাথামি নেই। একজন আরেকজনের পিছে দৌড়াতেই ব্যস্ত। অবশেষে ফারা উঠে গিয়ে দরজা খুলতে বাধ্য হলো। দরজা খুলতেই তালহাকে দেখে মুচকি হাসি ফুটে উঠছিল ফারহার মুখে। দিনের ক্লান্তি পেরিয়ে মানুষটা ফিরে এসেছে। তার ক্লান্তিময় চেহারাটা দেখতেই যেন নরম হাওয়া খেলে গেল মনে। দ্রুত দরজার পাশ থেকে সরে দাঁড়াতেই তালহা ভেতরে প্রবেশ করলো, কিন্তু পরের মুহূর্তেই ফারার মুখে সেই হাসিটা মিলিয়ে গেল সম্পূর্ণ। ঘরময় যেন হঠাৎ উত্তেজনা, মুহূর্তেই শান্ত। তালহা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ছোটাছুটি করতে থাকা মেহরিন তার সামনে পড়ে। হঠাৎ তালহাকে সামনে দেখে মেহরিন থামতে গিয়েই পা জড়িয়ে হোঁচট খেয়ে সোজা মাটিতে পড়তে নেয়। তবে এর আগেই তালহা এগিয়ে গিয়ে এক ঝটকায় তার কোমর জড়িয়ে টেনে আগলে নেয় বাহুতে। 2 হাতের জোরে তাকে সামলে তুলতেই সাথে সাথে গলার ভেতর থেকে বেরিয়ে আসে কঠিন এক ধমক। ইডিয়েট, দৌড়দৌড়ি করছিস কেন? যদি পড়তে কি হতো? তালহার এত কাছ থেকে এমন রাম ধমক খেয়ে কেঁপে ওঠে মেহরিন। এমনকি ধমক শুনে আশেপাশে থাকা বাকি বিচ্ছুরাও থমকে দাঁড়িয়ে গেছে, ভয়ে এক একটা চুপসে গেছে। মেহরিন হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ায়। তালহার হাত তখনও তার কোমরে। ভয়ে কাচুমাচু মুখটা নিচু করে নেয়। প্রায় ফিসফিস স্বরে বলল,
সরি, আর হবে না। তালহা এবার তাকে ছেড়ে দাঁড়ালো, কিন্তু মুখের অভিব্যক্তি বদলালো না। কিছুটা চিন্তিত চোখে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল মেয়েটাকে। একটু থেমে গলা নরম করে জিজ্ঞেস করলো। লাগেনি তো কোথাও? মেহরিন কোনা চোখে তাকালো তালহার দিকে, নাক ফুলিয়ে মনে মনে ক্ষীণ রাগ নিয়ে বলল। হ্যাঁ, প্রথমে ধমক দিয়ে পরে আসে খোঁজ নিতে, বলবো না কিছু। তবে ভাবনার কথাটা নিজের মধ্যে রেখে দিল সে। মুখে বলল কেবল না। কিন্তু তালহার রাগের রেখা ফের তীক্ষ্ণ হলো পরের প্রশ্নে। এ সময় পড়তে না বসে এসব বাথরুমে কেন করছো? পড়তে বসোনি কেন এখনো? তার প্রশ্নে কিছুটা আটকে ওঠে মেহরিন। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরে তাকায় তাহিয়ার দিকে। সে তো বলেছিল তালহা এ নিয়ে কিছু বলবে না, তবে এখন তাহিয়াও ঠিক ওর মতোই গুটিয়ে দাঁড়িয়ে আছে, বেচারিও ভয়ে। তাহিয়াকে কড়া চোখে প্রশ্ন করতেই তাহিয়া ঠোঁট উল্টে এক কানে হাত দিয়ে চোখের ইশারায় সরি বলে দেয়। মেহরিন তা দেখে চোখ দিয়ে শাসায়, যার অর্থ তোকে পরে দেখে নিব। দুটোর হাবভাবে দুটোকে নেড়ে চেড়ে দেখলেই বোঝা যাবে অপরাধী দুটোই। মেহরিনের তাকানো দেখে তালহাও তাকালো তাহিয়ার দিকে, আর সাথে সাথে তার চোখ আরো গরম হয়ে উঠল। তুইও পড়তে বসিস নে। আসলে ভাইয়া, আমি তো পড়তে বসতে চেয়েছিলাম। মেহরিন বলল পড়া দরকার নেই, একদিন না পড়লে কিছুই হবে না। তাহিয়ার কথায় তালহা ধীরে মাথা ফিরিয়ে লাল চোখে মেহরিনের দিকে তাকাতেই মেহরিনের অপ্রস্তুত চোখ বড় বড় হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে বলল, ছি, আস্তাগফিরুল্লাহ, কি মির্জাফর, আমি এমন কিছুই বলিনি, সত্যি। তাহিয়া বলেছিল রাফারা আছে, আজ পড়তে না বসলে আপনি কিছু বলবেন না, তাই বসিনি আমি। তালহা ফুঁসে ওঠে। টাই খুলতে খুলতে সোফার দিকে এগোলো। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রেগে আছে। হয়তো আজ অফিসে তার দিনটা মোটেও ভালো কাটেনি। মুখে সে জমে থাকা বিরক্তি, অস্থিরতা যেন বাড়িতে ঢুকে প্রথম ভাগ পেল কারো ওপর তা উগরে দেওয়ার। ফারা দরজা লাগিয়ে ফিরে মেহরিনের দিকে চোখ রাখে। তালহার তাকে আগলে ধরা, তাকে নিয়ে তালহা চিন্তিত হওয়া, ব্যাপারটা তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি আর বিরক্তি তুলল। তালহা কোট খুলে পাশে ছুঁড়ে রেখে দুজনকে সামনে আসতে ইশারা করলো। সাথে সাথে সুরসুরিয়ে দুজন তার সামনে গিয়ে দাঁড়ায়। রাফা ফারিহা এই সুযোগে কবে যে উধাও হয়েছে জানা নেই। তালহা এবার কড়া গলায় বলল, তো বাড়ি থেকে বিয়ে লেগেছে যে পড়া অফ হবে? এসব সামনে এক্সকিউজ আমি পড়তে না করবো, এ কথা কে বলেছে? দুজন কাজে মাঝে হয়ে একযোগে আঙ্গুল তাকলো দুজন দুজনের দিকেই। তা দেখে ফাইজা স্নেহা ফিক করে হেসে উঠল, কিন্তু তালহা চোখের চাহনি তাদের দিকে যেতেই সে হাসি মিলিয়ে গেল। তালহা ফের গর্জে উঠল, এক থাপ্পড়ে দুটোকে ফোকলা বানাই দেবো, স্টুপিড দুটো। সামনে পরীক্ষা, সেই খেয়াল নেই? তাহিয়া আর মেহরিন মাথা নিচু করে পাশাপাশি ঘেঁষে দাঁড়িয়ে গেল। তালহা একের পর এক ঝাড়ি দিয়েই যাচ্ছে। তার রাগত স্বরটা পুরো ঘর ভরিয়ে রেখেছে। ছেলের চিৎকার শুনেই তিতলি বেগম রান্নাঘর থেকে তড়িঘড়ি করে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এলেন। এসে দেখেন মেয়ে দুটো ভয়ে গুটিয়ে আছে, এক একটার মুখ দেখার মতো। ছেলের হাবভাব দেখে তিনি নিশ্চিত আজ অফিসে নিশ্চয়ই কোনো বড় সড়ো গণ্ডগোল হয়েছে। তাই হয়তো ঘরে ঢুকেই মেয়ে দুটোকে পেয়ে তাদের উপরেই সব রাগ উগরে দিচ্ছে। তিনি এসে ছেলের হাতে শরবত ধরিয়ে দিয়ে নরম গলায় বললেন, হয়েছে তো আব্বু, আর এমন করবে না, আমি একটু ছাড় দিয়েছিলাম। মায়ের কণ্ঠে তালহার গলার ভলিউম খানিকটা নেমে এলো। আম্মু, তুমি ওদের হয়ে সাফাই গিয়েও না তো, ওদের এক্সামের আর কদিন আছে, এত ফাঁকিবাজি করলে চলবে? তিতলি বেগম এবার দুজনকে চোখ ইশারা করে বললেন, আচ্ছা পড়বে তো, আমি বলছি পড়বে। এই তাহিয়া, মেহেরিন আর ফাঁকিবাজি হবে পড়ায়। দুজন সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে বলল। পড়বো, আর ফাঁকি দিব না। তালহা শরবত হাতে নিয়ে গম্ভীর স্বরে বলল, দেখবো তো রেজাল্ট, তখন দেখা যাবে কেমন পড়ছেন আপনারা। রেজাল্ট যদি ভালো না আসে ডিরেক্ট বিয়ে দিয়ে দেবো। বলে শরবত এক ঢোক মুখে নিতেই পাশ থেকে তাকিয়া বলে ফেলল, তাহলে মেহরিনের বিয়েটা আগে দিয়ে দিও। পরের মুহূর্তে তালহা আর মুখের শরবত গিলতে পারল না। মুখ নাক দিয়ে শরবত বেরিয়ে আসার মতো অবস্থা। সঙ্গে সঙ্গে কাশতে শুরু করলো। ফারা ছুটে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তিতলি বেগম ছেলের মাথায় চাপড় দিয়ে চিন্তিত গলায় বললেন, আস্তে ধীরে খাবি তো আব্বু।
মেহরিন রাগী চোখে চেয়ে আছে তাহিয়ার দিকে। তালহার চোখও তাহিয়ার দিকে। সে যে দাঁত বের করে করে হাসছে, কথাটা যে ইচ্ছাকৃতভাবে বলেছে তা তালহার চোখে এক ঝলকে পরিষ্কার হয়ে গেল। কাশি থামতেই তালহা রাগী ভঙ্গিতে উঠে দাঁড়ায়। 2 মিনিটের মধ্যে পড়তে বসার আদেশ দিয়ে সে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে বোনকে একবার চোখে চোখে শাসিয়ে গেল। তালহা যেতেই তাহিয়া জোরে হেসে উঠেছে। ভাইকে জব্দ করতে পেরেছে সে। এই তো পেয়েছে সুযোগ ভাইকে হাতে আনার। এ সুযোগ কি মিস করা যাবে? পদে পদে আটকাবে। মেয়েকে হাসতে দেখে তিতলি বেগম কিছুটা রেগে বললেন, এক্ষুনি গিয়ে পড়তে বসবি, হয়তো খুন্তি দিয়ে আসবো আমি। মায়ের ধমকে তাহিয়া মেহরিনের হাত ধরে রুমের দিকে চলে যায়। মেহরিন তো বকেই চলেছে তাকে। তোর কি আক্কেল নেই? একটু শান্তিতে শরবতটুকু কি খেতে দিবি না? এই এই তোর জামার জন্য এত দরদ উতলিয়ে পড়লে যা না, আবার বানিয়ে একদম মুখে তুলে খাইয়ে দিয়ে। পারলে তো তাই দিতাম, কিন্তু এখন পড়তে না বসলে আরও ঝাড়ি খাবো তো। মেহরিনের কথায় তাহিয়া কপাল কুঁচকে বলল, আরে কিছু বলবে না, তুই বউ, তোকে বকবে না। যা যা শরবত বানিয়ে নিয়ে যা, একটু ব্যস্ত রাখ। সেই সুযোগে আমি ক্যারামটা লুকিয়ে রাখি, নয়তো তা দেখলে ডাবল চিল্লাবে। তাহিয়ার কথায় মেহরিন কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে নিচে চলে যায়। ওদিকে তাহিয়া চলে রুমের দিকে। মেহরিন রান্নাঘরে আসতেই তিতলি বেগম বকতে শুরু করে কেন এসেছে। তবে ওনাকে কোনো মতে সামলে মেহরিন কফি বানিয়ে হাঁটা ধরে তালহার ঘরের দিকে। পারমিশন না নিয়েই আজ ডিরেক্ট ঢুকে পড়ল। ইদানিং তালহার সব বিষয়ে কেমন অধিকার বোধ হয়। ফারা তালহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেহরিনের এমন আকস্মিক প্রবেশ দেখে সে দাঁড়ালো। পারমিশন ছাড়াই ঢুকে পড়ল। কথাটা মাথায় আসতে কিছুটা অসহ্য লাগলো ব্যাপারটা। সে এগোয় তালহার রুমে যেতে। তবে ঋতুর ডাকে বাধ্য হয়ে চলে যায় ঋতুর ঘরে। তবু মনে একটা অদ্ভুত কৌতূহল লেগেই থাকে। মেহরিন রুমে ঢুকে তালহাকে না পেয়ে বাথরুমের দিকে উকি দেয়। পানির শব্দ শুনে কফিটা টেবিলের উপর ঢেকে রাখে। তারপর চারপাশে চোখ বোলাতে থাকে। চোখ পড়ে বিছানায় রাখা মোবাইলে। ভিডিও চলছিল। হয়তো তালহা দেখছিল, কিন্তু বন্ধ না করেই বাথরুমে চলে গেছে। মেহরিন গুটি গুটি পায়ে বিছানায় বসে মোবাইলটা হাতে নিল। জানি না, তবে ইদানিং একটু বেশি সাহস বেড়েছে। তালহার জিনিসে হাত দিতে ভয় লাগে না। দেখতে পাই মোবাইলে ফেসবুক অন, ভিডিও চলছে। কিছুক্ষণ সে নিউজ ফিডে ঘোরাঘুরি করে। হঠাৎ তালহার ফ্রেন্ড লিস্ট দেখার ইচ্ছে জেগে ওঠে মনে। কোনো মেয়ের সাথে কথা বলে কিনা তাও দেখার শখ জেগেছে। তবে কিভাবে দেখবে তা সে জানে না। তাহিয়ার কাছ থেকে একবার দেখেছিল, কিন্তু নিজে ব্যবহার করেনি, তাই ভুলে বসেছে। শেষমেশ নিজের ইচ্ছে দমিয়ে নিউজ ফিডেই চোখ বোলাতে থাকে। যদি উল্টোপাল্টা কিছু করে বসে, তাই ট্রাই করেও দেখলো না। একের পর এক পোস্ট, ভিডিও। এর মধ্যে একটি পোস্ট ধরা দেয় তার নজরে। কেবল নজরেই না, মনেও। পাখি ডাকটা ভীষণ আদরে, এক কোমল আনন্দময় সম্বোধন। প্রিয় মানুষের মুখ থেকে এমন স্নেহমাখা ডাক শোনায় এক ধরনের ভাগ্য, এক ধরনের লাগ, যা সবার হয় না। তা আপনার প্রিয় মানুষটা আপনাকে কি বলে ডাকে? পোস্টটা পড়তেই মেহরিনের ঠোঁট আচমকায় উল্টে আসে। মাথায় খেললো আজ পর্যন্ত তালহা তো তাকে কখনো পাখি ডাকেনি। তাহলে কি তাকে ভালোবাসে না? তালহার কাছে কি সে আদরে নয়? মুহূর্তেই মনটা আরো ভেঙে যায়। সে বসে থাকে গোমরা মুখে, মোবাইল পাশে রেখে। নিজের আজাইরা চিন্তায় ডুবেছে। একবার ভাবছে তালহা তাকে ভালোবাসে না, আবার নিজেকেই প্রশ্ন করছে তালহা মিথ্যায় বা কেন বলবে। তা নানান চিন্তার ভেতর হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে মেহরিন ঝটপট উঠে দাঁড়ায়। ওড়না ঠিক করে বাথরুমের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। তালহার কোমরে শুধুমাত্র তোয়ালে পেঁচানো। গোসল শেষে বেরিয়েছে হয়তো। চুল থেকে পানি টপ টপ করে ঘাড় হয়ে বুক বেয়ে নিচে পড়ছে। এমতো অবস্থায় তালহাকে দেখে মুহূর্তে লজ্জায় পড়ে যায় মেহরিন। ফট করে সোজা পেছনে ঘুরে দাঁড়ায়। এই শীতের মাঝেও যেন ওর শরীর বেয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তালহা বেরিয়ে মেহরিনকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকায়। মেহরিনের মুখ থেকে লজ্জায় ছি শব্দ বের হতেই তালহা নিজের দিকে তাকায়। দ্রুত তোয়ালের গেট শক্ত করে তালহা দরজার দিকে তাকিয়ে দেখে তা খোলা। মনে মনে একটা বকা দিয়ে বসে। স্টুপিড একটা, কাল কাকে কি বুঝিয়েছে?
বড় বড় পা ফেলে এগিয়ে যায়, দরজা আটকে দিয়ে মেহরিনের সামনে দাঁড়ায়। রাগে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। পড়তে না বসে এখানে কি করছো? মেহরিন ইতস্তত করতে লাগে। আম, আপনার কফি। তালহা ধমকের সুরে জবাব দেয়। আমি বলেছি কফি আনতে। মেহরিন মাথা ঝাঁকিয়ে বলল। না না, তালহা ফুঁসে উঠে বলল। তো আনলে কেন? ভেবেছিলাম। তাতে যেন তালহার মেজাজ আরো ঝড়াও হলো। সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে বলল। ভাবতে কি বলেছে? কেউ না। স্টুপিড। কথার মাঝে খেয়াল করে মেহরিন অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। তা দেখে তালহার কপালের ভাঁজ আরো স্পষ্ট হয়ে উঠল। কি সমস্যা? ওদিকে ফিরে কার সঙ্গে কথা বলছো? আপনার সাথে। আমি এদিকে না ওদিকে? মেহরিন হাত উঁচিয়ে তালহার দিকে আঙ্গুল তাক করে বলল। এদিকে। তালহা দু হাত কোমরে দিয়ে দাঁড়ায়। তো ওদিকে তাকিয়ে কেন? মেহরিন অস্বস্তিতে ইতস্তত করতে থাকে। আসলে এমনি। এমনি মানে কি? আমার দিকে তাকাতে ভালো লাগছে না? আমাকে দেখতে আর ভালো লাগছে না? নতুন কাউকে দরকার নাকি? তালহাকে এভাবে হঠাৎ আরো চটে যেতে দেখে মেহরিন তড়িঘড়ি ঘুরে দাঁড়ায়। ছি, কি সব বলছেন? আমার আর কাউকে লাগবে না, আপনিই যথেষ্ট। তাহলে মুখ ফিরেছিলে কেন? মেহরিন তালহার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে দৃষ্টি সরিয়ে নেয়। আপনার গায়ের কাপড়। তালহা নির্বিকার গলায় বলল। তো না মানে বলছিলাম আর কি। মেহরিনের চোখ আবার নিচের দিকে দেখে তালহা বিরক্ত হয়ে ওঠে। আবার চোখ সরিয়ে নিলে? মেহরিন এবার নিজেও খানিকটা বিরক্ত, রাগের চোটে উঠে বলল। উফ, বুঝছেন না কেন? লজ্জা লাগছে তো। আপনার কি লজ্জা লাগছে না একটা মেয়ের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে? তার কথায় তালহা এবার বুঝলো বউ তার লজ্জায় মিয়ে আছে। মুহূর্তেই ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে ওঠে, তবে হাসি চেপে রেখে স্বাভাবিক গলায় বলল। না, আমার তো মোটেও লজ্জা লাগছে না। বউয়ের সামনে আবার কিসের লজ্জা? আজ পর্যন্ত শুনেছ পুরুষকে বউয়ের সামনে লজ্জা পেতে? মেহরিন সেভাবেই মাথা নেড়ে না জানায়। তা দেখে তালহা আবার বলল। তাহলে আমি কেন পাবো? কথা বলতে বলতে তার নজর পড়ে মেহরিনের মুখে। মেয়েটা লজ্জায় লাল টুকটুকে হয়ে উঠেছে। গাল দুটোতে ধীরে ধীরে লালচে আভা আরও লাল রং ধারণ করছে। মেয়েটা এত লজ্জা পেয়েছে। মনে মনে প্রশ্নটা ভাবতেই তালহা ভ্রু তুলে মুচকি হাসে। নিজে নিজে ফের আওড়ায়, পাবেই তো লজ্জা, বাচ্চা বউ তার। তবে তাকে এমন আপাদমস্তক হতে দেখে ভালোই লাগছে, উপভোগ করছে ভালোই। বউকে আরেকটু লাল করলে মন্দ কি, এই ভেবে সে বলে উঠল। একে তোমার গাল এত লাল হয়েছে কেন? মেহরিন এদিক ওদিক তাকাতে তাকাতে গাল লোকাতে লাগে তালহার নজর থেকে। কোনো রকমে বলল। না মানে হঠাৎ আপনাকে এভাবে দেখে লজ্জা পাচ্ছি আমি। তালহা মাথা খানিকটা নিচু করে গভীর দৃষ্টি মেলে ধরল। লজ্জা পেলেই কি গাল লাল হয়ে যায়? মেহরিনের অস্বস্তি আর লজ্জা একসাথে চেপে বসে। কি করবে কি বলবে ভেবে পায় না এমন সময়ে। তালহা একদম সামনে, পালাবার পথও নেই, নয়তো এতক্ষণে ছুটে পালাতো। সে অকারণে চুল ঠিক করতে করতে নড়াচড়া করতে থাকে, নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কি হলো, আরো লাল হচ্ছে কেন? তারই বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে মেহরিন গলা চড়িয়ে বলে ওঠে। আমি কি জানি, গালকেই জিজ্ঞেস করুন না। কপট রাগে কথাটা বললেও তালহা যে সত্যিই তাই করবে তা সে ভাবেনি। মুহূর্তেই তালহা দু পা এগিয়ে আসে। তাকে এগোতে দেখে মেহরিন যেন আরও জমে বরফ, দাঁতে দাঁত চেপে নির্বিকার হয়ে তাকিয়ে। তালহা এগিয়ে এসে মেহরিনের মুখটা আলতো করে তুলে ধরে, আঙ্গুলের ডগা গালে ছুঁয়ে হালকা চিমটি কেটে জিজ্ঞেস করে। লাল হচ্ছিস কেন গাল? তালহার এই কাণ্ডে মেহরিন পুরোপুরি হতভম্ব, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গালকে জিজ্ঞেস করছে। সে কি কথা বলতে পারে নাকি? তালহার মাথা কি গেছে? তার সেসব ভাবনায় ফোড়ন কাটে তালহার স্পর্শ। তালহার হাতে ঠান্ডা স্পর্শ আরো গভীর হতে মেহরিন যেন আরো দুর্বল হয়ে পড়ল। শরীর ঢিলে হয়ে আসে, কান হয়ে ঘাড় অবধি তার আঙ্গুলের বিচরণ। মেহরিন মাথা নিচু করতে চাইলেও পারে না, তালহা আটকে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে তালহা হঠাৎ নিচু স্বরে বিড়বিড় করে বলল। সামান্যতে যদি এত লজ্জা পাও, এই দলে যখন থাকবে না তখন কি অবস্থা হবে তোমার? কথাটা খুব আস্তে বলেছে তালহা, তবে মেহরিনের কান অবধি ঠিকই পৌঁছেছে। মুহূর্তেই তার চোখ বিস্ময়ে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বড় হয়ে ওঠে।
তালহার মুখে এমন কথা শুনে সে একেবারে হতচকিত। কি প্রতিক্রিয়া দেবে ঠিক বুঝে উঠতে পারছে না। লজ্জায় যেন কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। তালহা দিন দিন যে কতটা নির্লজ্জ হয়ে উঠছে সেটা তার কল্পনারও বাহিরে। সঙ্গে সঙ্গে কানে 2 হাত দিয়ে চোখ মুখ খিচে বিড়বিড়িয়ে ওঠে। আল্লাহ, মাটি ফাঁক করো। মেহরিনের এই দশা দেখে তালহা ফিক করে হেসে ওঠে। তার নাক টিপে দিয়ে সরে আসে সামনে থেকে। মেয়েটার অবস্থা দেখে তার হাসি থামছেই না যেন। ওয়ার্ড্রবের কাছে গিয়ে কাপড় বের করতে করতে আর চোখে ফের তাকায়। মেহরিন পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে আবারও খোঁচা মেরে বলে বসল, এইভাবে নির্লজ্জের মতো তাকিয়েছ কেন? চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে নাকি? মেহরিন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়, যেন চোখ দুটো আগুন ছুঁয়ে ফেলেছে। কাচুমাচু হয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে বলল। আপনি তো বেশরম। তালহা ছোট ছোট চোখ করে তাকালো। ঠোঁটের কোণে এমন এক হাসি খেলো যেটা স্পষ্টই বলে দিচ্ছে মেহরিনের এই লজ্জা তার জন্য বিরক্ত নয়, বরং ভীষণ উপভোগ্য। জানো না, জামাতে লজ্জা থাকতে নেই, তাই আমি লজ্জা বিসর্জন দিয়ে দিয়েছি। তাই বলে একটুও নেই? না, নেই। প্রমাণ দেখাবো? না না। আরে দেখাই। মেহরিন মাথা জোরে ঝাঁকাতে লাগলো। না না, দরকার নেই, আমি বুঝেছি। না, তুমি বুঝোনি। দাঁড়াও, তোর এটা ফেলে দে। মেহরিনের লজ্জা আর আতঙ্ক একসাথে মিশে গলায় উঠে এলো। ইয়া আল্লাহ, না প্লিজ। কিন্তু এর মধ্যে তালহার গায়ে তোয়ালেটা এসে পড়ল তার উপর। মেহরিন হতভম্ব হয়ে তা দেখতেই আবার চিৎকার করতে উদ্যত হলে তালহা পেছন থেকে তার মুখ চেপে ধরল।